করফাকির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার আয়কর গোয়েন্দার জালে ধরা পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিজিএমের সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার 22 কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেছে। করফাকির বিষয়টি স্বীকার করে এর মধ্যে 3 কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। বাকি টাকা পরিশোধ না করায় তার সোমবার সকল ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের এই তদন্ত সংস্থা। সাবেক সংসদ সদস্য ও বিজিএমের সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী 2024 সালের 1 সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছেন। খুলনা 4 আসন থেকে নির্বাচিত সালাম মুর্শেদীর আয়কর ফাঁকি তদন্ত শুরু করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ব্যাংকের তথ্য আয়কর সংক্রান্ত নথি যাচাই শেষে 22 কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করে গোয়েন্দা কর্মকর্তারা। পরে ফাঁকির বিষয়টি স্বীকার করেন এই করদাতা। এর মধ্যে 3 কোটি টাকা পরিশোধও করেন তিনি। তবে বাকি কর পরিশোধ করার অঙ্গীকার করেও পরে তা আর দেননি। এরই প্রেক্ষিতে সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এনবিআর এখন ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় ফাঁকি দিয়ে পার পাওয়া সম্ভব নয়। বর্তমান যে প্রেক্ষাপটে কোনো করদাতা ইচ্ছে করে তার আয় গোপন করার আর সুযোগ নাই। যদি জরিমানা প্রদানে ব্যর্থ হয় বা আয়কর প্রদানে ব্যর্থ হয় করদাতা, তখন তার ব্যাংক অ্যাটাচমেন্ট করে দেওয়া হয় এবং সোর্স থেকে ব্যাংকে যে টাকা থাকে ওখান থেকে আয়কর বিভাগ সংগ্রহ করার চেষ্টা করে। সালাম মুর্শেদী ছাড়াও তার স্ত্রী শারমিন সালাম, ছেলে ইসমান সালাম ও মেয়ে শেহরিন সালামের আয়কর ফাইল খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এছাড়া সালাম মুর্শেদীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর ফাইলও তদন্ত করবেন কর্মকর্তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, সালাম মুর্শেদীর যে আয়কর ফাঁকির অভিযোগটি উঠেছে এবং সত্যতা পেয়েছে আয়কর গোয়েন্দা, আপনি তথ্যটি এনেছেন, আসলে মূল কোন কোন জায়গায় তিনি কর ফাঁকি দিয়েছেন বিস্তারিত যদি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, সালাম মুর্শেদী আসলে একজন তুখোর ব্যবসায়ী। পাশাপাশি আপনি জানেন যে তিনি বিজিএমের একজন নেতা ছিলেন এবং ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে পোশাক শিল্পের যেই সংগঠন, সবচেয়ে বড় সংগঠন, সেখানে কিন্তু তিনি নেতৃত্বে ছিলেন। পাশাপাশি ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টও তিনি ছিলেন। তো সর্বশেষ তিনি আওয়ামী লীগের আমলে এসে শেখ হাসিনার খুব আস্থাভাজন যখন হন, তিনি কিন্তু এমপি হওয়ার একটি সুযোগ পান। সেই ক্ষেত্রে তিনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে এভাবে কিন্তু জড়িয়ে যান এবং পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির সঙ্গেও কিন্তু জড়িয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবং সর্বশেষ 5ই আগস্টে যখন ছাত্র অভ্যুত্থান হয়েছিল, তখন কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং হত্যা মামলার আসামি তিনি কিন্তু ছিলেন এবং 24 সালে কিন্তু তিনি গ্রেপ্তারও হয়েছেন। এখন তিনি বর্তমানে জেলে আছেন। তার যে ব্যবসা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পাশাপাশি বিদেশে অর্থ পাচারেরও বেশ কিছু অভিযোগ কিন্তু দুদক তুলেছে এবং সর্বশেষ আমরা যেটুকু জানতে পেরেছি, দুদক কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে। তার যে 78টি কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু তার ব্যাংক প্রতিষ্ঠানের হিসাব চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে তথ্য চেয়েছে এবং সেখানে ব্যাংকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে এবং দুদক গতকালই এই চিঠিটি কিন্তু ইস্যু করেছিল এবং তারপর দিনই আমরা জানতে পেরেছি জাতীয় রাজস্ব বোর্ডের যে আয়কর গোয়েন্দা ইউনিটটি আছে, তারা এই ব্যাংক হিসাব কিন্তু তার জব্দ করেছে এবং সেখানে যেটি উঠে এসেছে আয়কর গোয়েন্দার নথিতে, সেটি হচ্ছে 22 কোটি টাকা তিনি যে ফাঁকি দিয়েছেন সেই প্রমাণ কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থা তারা কিন্তু পেয়েছে। তবে তিনি যেহেতু জেলে আছেন, তার আয়কর আইনজীবীর মাধ্যমে তাকে ডাকা হয়েছে এবং সেখানে তিনি স্বীকার করেছেন যে তিনি কর ফাঁকি দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে 4 কোটি টাকা পর্যন্ত তিনি ফেরত দিয়েছেন এর মধ্যে। এবং বাকি যেই টাকাগুলি আছে সেগুলো উদ্ধার করার স্বার্থে যেই সকল ওনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে, সকল ব্যাংক হিসাব কিন্তু জব্দ করেছে আয়কর গোয়েন্দা ইউনিট। পাশাপাশি তার পরিবারের যে সদস্য আছে, তার স্ত্রী, তার ছেলে এবং মেয়ে, তারা এখন ব্যবসা পরিচালনা করছেন তার অবর্তমানে, তাদের হিসাবও তলব করা হচ্ছে। পাশাপাশি সালাম মুর্শেদীর যে সকল প্রতিষ্ঠান আছেন, ব্যবসা প্রতিষ্ঠান, সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের যে আয়কর ফাইল সেটিও তারা কিন্তু খতিয়ে দেখবে এবং এনবিআর যে সকল কর্মকর্তারা আছেন গোয়েন্দা ইউনিটের, তারা কিন্তু এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য
আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর প্রধান শাহিনুল ইসলামের ভিডিও কেলেঙ্কারির তদন্তে সত্যতা মিলেছে। এতে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন দাখিল করেন কমিটির সদস্যরা। 4 সদস্যের কমিটির আহ্বায়ক অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদ কুতুব। কমিটির অন্য 3 সদস্য হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের পরিচালক মতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। সম্প্রতি বিএফআইইউ প্রধান শাহিনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওর সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ইসলামী ধারার দুর্বল 5টি ব্যাংক একীভূত করতে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সময় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংক একীভূতকরণে 35,200 কোটি টাকা মূলধন ধরা হয়েছে। এর মধ্যে সরকার 20,200 কোটি টাকা দিতে রাজি হয়েছে। আর আমানত বীমা ট্রাস্ট ফান্ড থেকে 7,500 কোটি টাকা নেওয়া হবে। বাকি 7,500 কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে। গত সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক শুনানি হয়। মার্জার প্রসেসটা গতি অর্জন করবে বলে আমরা মনে করি। তবে এখানে অনেক কিছু দেখার আছে, অর্থাৎ টোটাল মার্জার প্রসেসটা কিন্তু চূড়ান্ত হতে দীর্ঘ সময় লাগবে। এখানে ব্রাঞ্চ রেশনালাইজেশনের বিষয় আছে, লোকবল রেশনালাইজেশনের বিষয় আছে। এদিকে ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ আমানতকারীরা। কেউ বা অসহায়ের মতো এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অর্থ তোলার জন্য। একীভূত প্রক্রিয়ায় থাকা 5 দুর্বল ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না তারা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে একীভূত করাই এখন শেষ সমাধান। মোহাম্মদ ইউসুফ কুমিল্লা থেকে ঢাকায় এসআইবিএল এর দিলকুশা শাখায় এসেছেন টাকা তুলতে। তার ব্যাংক হিসাবে 17 লাখ টাকা থাকলেও পাচ্ছেন মাত্র 5,000 টাকা। এফডিআর আছে প্রায় 16-17 লাখ টাকা। এখন একটা এফডিআর ভাঙছে 2 লাখ টাকার, অ্যাকাউন্টে ঢুকছে 2 লাখ টাকা, কিন্তু দিতেছে না। তার মতো এমন অনেক গ্রাহক দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছে না। দিশাহারা হয়ে এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অনেকে। সঞ্চয় করে ব্যাংকে, সেই ব্যাংকে এসে যদি এই যে আমার এখন 1,27,000 টাকা অ্যাকাউন্টে আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, উনি 10,000 টাকা দিচ্ছে। সপ্তাহে 5,000 টাকা দিতে চায়। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বললো যে ভাই কিছু করার নাই, টাকা নাই। আমি নোয়াখালীর থেকে আসছি, নোয়াখালী ব্রাঞ্চে টাকা দিচ্ছে না। এখন এই ব্রাঞ্চে আসছি, ওনারা 10,000 উপরে দিচ্ছে না। এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। আবার ব্যাংকের কর্মকর্তারাও নিজেদের বেতন তুলছেন ধাপে ধাপে। তারা বলছেন একীভূত হওয়ার শঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজন ছাড়াও টাকা তুলতে এসেছেন। আবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আর কোনো তারল্য সহায়তা না পাওয়ায় এখন বিপাকে পড়েছেন তারাও। যাতে আমরা পারি, এই জন্য আমাদেরও চেষ্টা আছে যে রিকভারির মাধ্যমে এই সাপোর্টটা দেওয়া। তো রিকভারি করতে গিয়ে স্বাভাবিক যে রিকভারি তো এত দ্রুত হয় না। হ্যাঁ, আমরা একইভাবে নিতে হচ্ছে, আমরা একসাথে নিতে পারতেছি না, একসাথে স্যালারি একসাথে নিতে পারতেছি না। কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরে আসবে। শেয়ার মার্কেটেরটা অবশ্যই আমাদের মাথায় থাকবে, কিন্তু মার্জার ছাড়া কোনো উপযুক্ত বিকল্প এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নাই, এই ব্যাংকগুলি সার্ভাইভ যাতে করে সেটা নিশ্চিত করার জন্য। এদিকে 5 ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে রুলের জবাব চেয়েছে হাইকোর্ট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস বন্ধ না করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির আমানতকারীরা। প্রতিষ্ঠানটি বন্ধ না করতে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার হস্তক্ষেপ চান তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান পিপলস লিজিংয়ের আমানতকারীদের সংগঠনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে যদি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ থেকে বঞ্চিত হবেন। প্রকৃত লুটেরারা পার পেয়ে যাবে। তারা জানান, হাইকোর্টের তত্ত্বাবধানে 2021 সাল থেকে প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালিত হচ্ছে।
তাদের দাবি, পিপলস লিজিং বন্ধ না করে বরং লুট হওয়া সম্পদ পুনরুদ্ধার করে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে হবে। কোম্পানির পূর্ববর্তী 4 জন পরিচালকের কাছে পাওনা 1400 কোটি টাকা কোম্পানিকে 6 মাসের মধ্যে ফেরত দেওয়ার জন্য একটি রায় প্রদান করেছে। ফলে কোম্পানির সকল আমানতকারীরা তাদের যে আমানতের অর্থ প্রায় 700 কোটি টাকা ফেরত পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত না করার দাবি জানিয়েছেন সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডাররা। এ সময় তারা বলেন, ব্যাংকটি একীভূত না করে পরিচালনার দায়িত্ব প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে হস্তান্তর করলে ব্যাংকটি দ্রুত সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে। জাতীয় প্রেসক্লাবে SIBL ব্যাংকের সাবেক কয়েকজন পরিচালক সংবাদ সম্মেলনে বলেন, ব্যাংক পরিচালনায় যত টাকা লাগবে বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। নতুন করে ব্যবসা করে আমানতকারীদের টাকা ফেরত দেয়া হবে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, বাংলাদেশ ব্যাংকে আদালতের মাধ্যমে রিটের নিষ্পত্তি করেই আসতে হবে। বলেন, সরকার কোনোভাবেই ব্যাংকটি নিতে পারে না। এ সময় ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল হক বলেন, প্রকৃত উদ্যোক্তাদের মাঝে ব্যাংকটিকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব দিলে ব্যাংকটি দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে। আগামীতে ব্যাংকটি প্রকৃত উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে আসলে মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো এন্টারপ্রাইজ এবং SME বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হইবে ইনশাআল্লাহ। আমরা সম্পূর্ণ আস্থাশীল যে যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের ব্যাংকটিকে সঠিকভাবে পরিচালনা করার সুযোগ দেওয়া হয়, তবে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে আগের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী অক্টোবরে জাতিসংঘের বৈঠকে $5 বিলিয়ন সহায়তা চাইবে বাংলাদেশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার আগারগাঁওয়ে PKSF ভবনে জলবায়ু অর্থনীতি নিয়ে সাংবাদিকদের এক কর্মশালায় উপদেষ্টা জানান, জলবায়ু অভিঘাত মোকাবিলায় বছরে $30 বিলিয়ন সহায়তা প্রয়োজন। কর্মশালায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষয়ক্ষতির ভয়াবহতা বিশ্বের কাছে তুলে ধরতে না পারায় বৈশ্বিক তহবিল থেকে বঞ্চিত হচ্ছে দেশ। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ক ভালো প্রতিবেদন না হওয়াই এর বড় কারণ। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেও জলবায়ু সংকটের প্রকট প্রভাব রয়েছে। ক্লাইমেট চেঞ্জে আমরা এতটা ভয়ঙ্কর রকমের সাফার করছি, কিন্তু সেই স্টোরিটা সামহাও এটা আমাদের একদম নিজস্ব পেজগুলোর তলানিতে থাকে। $30 বিলিয়ন আমাদের $1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেড়ে যায়। 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। দেশে 4 দিনের ব্যবধানে সোনার দামে আবারও নতুন রেকর্ড হয়েছে। এই দফায় প্রতি ভরিতে দাম বাড়ছে 2,718 টাকা। এতে করে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াচ্ছে 1,81,550 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ায় নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেট মানের স্বর্ণের দাম 2,601 টাকা বাড়িয়ে 1,73,304 টাকা করা হয়েছে এবং 18 ক্যারেটের বর্তমান দাম 1,48,541 টাকা। এছাড়া সনাতনী পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,23,067 টাকায়। এর আগে সবশেষ 3 সেপ্টেম্বর সোনার দাম ভরিতে 3,444 টাকা বেড়েছিল। তাতে 1 ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছিল 1,78,832 টাকায়। বকেয়া বেতনের দাবিতে গাজীপুর ও দিনাজপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় বিক্ষোভ করেন আলিফ ক্যাজুয়াল কারখানার শ্রমিকরা। সকাল 8:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিল্প পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হন শিল্প পুলিশের 5 সদস্য এবং 20 জন শ্রমিক। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে বকেয়া বেতন পরিশোধ সহ 26 দফা দাবিতে 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দিনাজপুরের চিরির বন্দর ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের শ্রমিকরা। এ সময় দিনাজপুর রংপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি এক বছরে কমেছে 1/3। গত বছর 5 আগস্টের পর ভারতের একাধিক নিষেধাজ্ঞা ও রেলওয়ের দুর্বল অবকাঠামোর কারণে এমন পরিস্থিতি। অভিযোগ ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ বলছে অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে চাল, গম, ভুট্টা, হলুদ, জিরা, পাথর ও গার্মেন্টস পণ্য আমদানি হয়। 2023-24 অর্থবছরে রেলপথে আসে 41,000 মেট্রিক টন পণ্য। তবে 2024-25 অর্থবছরে এসেছে মাত্র 12,000 মেট্রিক টন। যোগাযোগ সহজ হওয়ায় ভারতের সাথে মূলত এই বন্দর দিয়েই রেল ও সড়কপথে পণ্য আমদানি রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের 5 আগস্টের পর ভারতের বারবার নিষেধাজ্ঞার জেরে আশানুরূপ পণ্য আনা যাচ্ছে না। রেলপথে পণ্য রপ্তানির নির্দেশ বাস্তবায়ন হয়নি, রয়েছে অবকাঠামো সংকটও। বিগত দিনে আমদানি রপ্তানি পণ্য ট্রেনে কমে আসছে, এতে অর্থনৈতিক প্রভাব পড়ছে, এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান পণ্য কম আসছে, এটার মূল কারণ হচ্ছে যে এলসি স্বল্পতা এবং সাপ্লাই চেইন দুর্বল হয়ে গেছে এবং ভিসা জটিলতা এর জন্য বড় ধরনের একটা কারণ হিসাবে ব্যবসায়ীরা মনে করছে। অবকাঠামো উন্নয়নের কাজ চলছে বলে জানান বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান। যাতে আগামীতে ট্রেন যোগে ভারত থেকে আরও বেশি পরিমাণ পণ্য আমদানি হয়, সেজন্য বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সেজন্য রেলওয়ে আলাদা ইয়ার্ড নির্মাণ এবং শেড তৈরি করার কাজ চলছে। এবছরের জুলাইয়ে ভারত থেকে এসেছে 492 মেট্রিক টন পণ্য, আর আগস্টে পণ্য আমদানি হয়েছে 332 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের চলন বিল ও হালতি বিল ও নদ নদীতে অবাধে চলছে মাছ নিধন। ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল। এতে স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি অস্তিত্ব সংকটে পড়ছে দেশি প্রজাতির মাছ। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি স্থানীয়দের। অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রশাসন। নাটোরের গুরুদাসপুর, নলডাঙ্গা, সিংড়া উপজেলার নদী ও খালবিল মৎস্যভাণ্ডার হিসেবে সুপরিচিত। এসব জলাশয়ে রিং জাল বা হাজারদুয়ারি জাল, চায়না জাল ফেলে অবাধে চলছে মাছ নিধন। স্থানীয়রা বলছেন, এর সাথে জড়িত অসাধু জেলে ও প্রভাবশালী মহল। এসব মাছ স্থানীয় বাজারেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে, কিন্তু প্রশাসনের নেই কোনো নজরদারি। প্রশাসন একটা নীরব ভূমিকা পালন করে। তারা বিভিন্ন দিবস, মৎস্য দিবস, জাতীয় দিবসগুলো বিভিন্নভাবে পালন করতেছে, ঢাকঢোল বাজে, কিন্তু এদিকে তাদের নজরদারি খুবই কম। এখানে মাছগুলো আগেই মারা পড়ে যাচ্ছে আর কি, ছোট থাকতে মারা পড়ে যাচ্ছে, যার কারণে মাছগুলো কম হয়ে যাচ্ছে। মৎস্য নিধনে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে, ধ্বংস হচ্ছে বিলের জীববৈচিত্র্যও। প্রশাসন প্রথম থেকে যে অভিযান করছে এটা একটি খুবই ভালো। আমরা চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পক্ষ থেকে প্রশাসনের এই অভিযানকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা থাকবে এই অভিযান যেন অব্যাহত থাকে। প্রশাসনের দাবি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল জরিমানা ও জাল জব্দ করা হচ্ছে। মা ও পোনা মাছ সংরক্ষণে সচেতনতা বাড়ানোই জোর দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত যে অবৈধ কারেন্ট জাল বা চায়না দুয়ারি জাল, সেগুলো বন্ধের বিষয়ে অভিযান পরিচালিত হচ্ছে, মোবাইল কোর্ট হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং এর ফলে আমরা আশা রাখি মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং আমরা সামনের দিনগুলোতে প্রচুর মাছ পাবো এখান থেকে। প্রজনন মৌসুমে উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচকের সাথে কমেছে লেনদেনও। এ সময় ডিএসসির প্রধান সূচক কমেছে 8.56 পয়েন্ট। এছাড়া লেনদেন আগের দিনের তুলনায় 41 কোটি টাকা কমলেও এখনও তা 1400 কোটির ঘরে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 48.12 পয়েন্ট। সোমবার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 1 ঘন্টায় প্রধান সূচক বাড়ে 38 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 8.56 পয়েন্ট কমে অবস্থান করছে 5627 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে 1400 কোটি টাকা। এছাড়া আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 41 কোটি টাকা। হাত বদলে অংশে নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে 127টি প্রতিষ্ঠানের শেয়ার দর, কমেছে 223টির এবং অপরিবর্তিত রয়েছে 47টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে রবি, দ্বিতীয় অবস্থানে আছে খান ব্রাদার্স এবং তৃতীয় অবস্থানে আছে এমজেএল।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে অ্যাসোসিয়েট অক্সিজেন। এস আলম কোল্ড রোল স্টিল আছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে আছে দি পেনিনসুলা চিটাগং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 48.12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,773 পয়েন্টে। লেনদেন হয় 16,51,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।